সিনেমার অফার তো আগে থেকে পেয়ে এসেছি, এমন তো না যে আজ ক্রাউন পড়েছে দেখে আমার কাছে সিনেমার অফার আসবে। এবং হ্যাঁ, আমি অনেক অনেক কালচার শিখেছি, অনেক ডাইভার্সিটি আমার মধ্যে এখন এসেছে। তো ওদের কাছে আসলে বাংলাদেশ ব্যাপারটা ছিল যে ইন্ডিয়া ইন্ডিয়া, আমি নো আই এম নট ফ্রম ইন্ডিয়া, আই এম বাংলাদেশ, আই এম বাংলাদেশ। বা যেহেতু এটা ব্লু সাফায়ার দিয়ে করা, সো এটা অনেক হেভি অ্যান্ড কস্টলি এবং আমাকে এটা খুব যত্ন সহকারে রাখতে হবে। আমার কাছে মনে হয় যে উইনার তো হবো না, কি পাবো না পাবো কে জানে, যে অ্যান্ড দ্য উইনার ইজ, অ্যান্ড উইনার তখন খুব সুন্দরভাবে লাইক এরকম করতে পারে। সেখানে কেউ বলেনি অ্যান্ড দ্য উইনার ইজ তমা রশিদ, সবাই বলেছে অ্যান্ড দ্য উইনার ইজ বাংলাদেশ। আমার হাত পা কাঁপছিল সেই সময়টুকুতে। সেই দিন আমি সকাল থেকে কিছুই খাইনি, স্টেজে দাঁড়িয়ে 2-3 বার চেক করছিলাম আমার স্যাশেটে কোথাও কি উইনার লেখা আছে, আমি কি আদৌ উইনার হয়েছে। আমার আসলে উপস্থাপনা থেকে জার্নি শুরু ব্যাপারটা খানিকটা সত্য খানিকটা মিথ্যে, যে আমি সুইমস্যুট রাউন্ডে একটা ফুল সেট পড়তে চাই এবং যদি এটা সম্ভব না হয় তাহলে আমি স্কিপ করতে চাই। আলহামদুলিল্লাহ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্ডিপেন্ডেন্ট প্যারেন্ট ইন্টারন্যাশনাল, সেই প্ল্যাটফর্মে মিসেস ক্যাটাগরিতে প্রথম হয়েছি। ব্যাপারটা কখনো কল্পনাও করিনি, ভেবেছি ভালো কিছু হবে, বাংলাদেশ ভালো কিছু করবে, কারণ আমরা তো আসলে প্যাজেন্ট পাওয়ার হাউস না, চাইলেও অনেক কিছু আমাদের জন্য ফিজিবল হয় না। তো সেক্ষেত্রে প্রথম হওয়াটা অনেকটা আসলে স্বপ্নের মতো। আমি তো স্টেজে দাঁড়িয়ে 2-3 বার চেক করছিলাম আমার স্যাশেটে কোথাও কি উইনার লেখা আছে, আমি কি আদৌ উইনার হয়েছে। বাট আলহামদুলিল্লাহ ইয়েস, আই এম দ্য উইনার। আচ্ছা, আমি জানি না কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারেন্টের ভিডিওগুলোতে আমি দেখেছি যে অ্যান্ড দ্য উইনার ইজ, অ্যান্ড উইনার তখন খুব সুন্দরভাবে লাইক এরকম করতে পারে। আমি প্র্যাকটিস করেছি সারা জীবন ধরে যে কখনো যদি উইনার হয় এরকম করবো, বাট ওই সময় আমি আসলে কনফিউজ ছিলাম যে আমার নাম কি বলেছে, যে আসলে কি বাংলাদেশ কি মানে উইনার বললো না ফার্স্ট রানার আপ বললো, আমি না বুঝতে পারছিলাম না। অ্যান্ড আমি খুব কনফিউজ ছিলাম, আমার মাথাও কাজ করছিল না, বিকজ সেই দিন আমি সকাল থেকে কিছুই খাইনি। জাস্ট স্টেজে ওঠার আগে আমার হাজব্যান্ড আমার জন্য একটা কিটক্যাট নিয়ে এসেছিলো, আমি জাস্ট ওটা খেয়ে স্টেজে উঠেছিলাম। অ্যান্ড আগের দিন রাত্রে ঘুমাতে পারিনি, তার আগের দিন রাত্রে ঘুমাতে পারিনি। সো একটা বড় প্রেশার চলছিল, আমার আমার হাত পা কাঁপছিল সেই সময়টুকুতে। এমন না যে ভয়ে, বাট আমার বডি আর নিতে পারছিল না ওই মুহূর্তটুকু। তো এই জন্য আসলে আমি একটু কনফিউজ ছিলাম, আমার ব্রেন ওয়ার্ক করতেছিল না হয়তো তখন। ডেফিনেটলি যে কোনো একটা বিউটি প্যাজেন্টে যখন একটা মানুষ কুইন হয়, সেটা তার লাইফের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। দেখুন, সেখানে কেউ বলেনি অ্যান্ড দ্য উইনার ইজ তমা রশিদ, সবাই বলেছে অ্যান্ড দ্য উইনার ইজ বাংলাদেশ। এবং ওটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। নিজের দেশের মাটিতে কাজ করা আর পুরো বিশ্বজুড়ে রিকগনাইজ পাওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আর আপনারা হয়তো দেখে থাকবেন ম্যাক্সিমাম ছবিতে বিকজ আমি আসলে কাঁদছিলাম এবং দেন আই রিয়ালাইজ যে আমার একটু হাসার দরকার ছিল, বিকজ গ্লোবালি যতগুলো ছবি পাবলিশ হয়েছে সবগুলোতে আমি কান্না করছি, নিজেকে প্রস্তুত করেছি, সেটাই তো। আচ্ছা, তো আমি মোটামুটি 6 মাস ধরেই জানতাম যে আমি প্যাজেন্টে যাব এবং আমি এই সময়টুকুতে যাব, এবং আমি একজন ডিজাইনারকে আমার প্রত্যেকটা কস্টিউম বানাতেও দিয়েছিলাম। বাট তার সাবমিট করার কথা ছিল অনেক আগে, সে জাস্ট আমার ফ্লাইটের 1 সপ্তাহ আগে সাবমিট করে, তাও 3টা কস্টিউমই নষ্ট ছিল। এবং সেখান থেকে আমার আসলে না ঘুমের রাতগুলো শুরু হয়। এরপরে বিভিন্ন ডিজাইনারদের কাছে রিচ করি, ম্যাক্সিমামই আর বানাতে চায় না, কারণ 1 সপ্তাহের রিস্ক কেউ নিতে চায় না। বাট আমি আমার গালা ড্রেস, সেটা আমার আসলে তখন চেন থেকে অর্ডার করতে হয়। আমি চাইলেও কোনো ডিজাইনারের কোনো ভালো খুব বড় গাউন পরতে পারি না, কারণ এগুলো অনেক কস্ট, এগুলো একটা গাউন 1 লক্ষ 2 লক্ষ টাকা করে কিনতে হয়। আর যদি ভাড়াও নিতে চান তাহলে 20,000 30,000 টাকা এগুলোর ভাড়া থাকে। সো আমি সেই থেকে অর্ডার করতে হয়েছে। এবং নাচের ট্যালেন্ট রাউন্ডের জন্য আমি বাংলাদেশের একটা পেজ আলাইনা কুটোর থেকে আমি তখন একটা ড্রেস অর্ডার করি, এবং ন্যাশনাল কস্টিউম যেটা ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটার অর্ডার আসলে কেউই নিতে চাচ্ছিল না। তো সেই সময় একজন স্টুডেন্ট ডিজাইনার দিমা আপু আসলে আমার ডিজাইনটা নেয়, এবং এরপরে আসলে পুরো সময় জুড়ে আমাদের অনেক কনভারসেশনস হয়, ড্রেসগুলো হচ্ছিল না। এবং আমার যেদিন ফ্লাইট ছিল 17 তারিখ সকাল 10টার ফ্লাইট ছিল, আমি সেই দিনই রাত 2টো বাজে আসলে আমার ন্যাশনাল কস্টিউম পেয়েছি। রাত 2টো বাজে ন্যাশনাল কস্টিউম পাওয়ার পরে আমি সারা রাত না ঘুমিয়ে সেটাকে আসলে প্যাক করে সকালবেলায় ফ্লাইট ধরে চলে যাই। এরপরে আপনি যখন বিদেশের মাটিতে যাবেন আপনার অনেক কাজ থাকে। আমি আমার অনুষ্ঠানে 2 দিন আগে যাই, কারণ আমার বেশ কিছু প্রিপারেশনের জন্য কস্টিউমের প্রয়োজন ছিল। তারপরে সেখানে যাওয়া, সেখানে গিয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করা। দেখা যাচ্ছে যেখানে সবাই 7টা 8টা বাজে সব কিছু প্র্যাকটিস শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যেত, সেখানে আমার সারা রাত ধরে আসলে নিজেকে প্র্যাকটিস করাতে হতো। আমি সবসময় একটু কচ্ছপের গতিতে চলি, কারণ আমার কাছে মনে হয় যে ছোটোবেলা থেকে আমি
একটু সব কিছুতে দুর্বল, যার জন্য আমার নিজেকে সময় বেশি দিতে হয়। আমি ঠিক খরগোশের মতো না যে হঠাৎ করে আসলাম দেখলাম হয়ে গেল। সো এই জন্য আমার নিজেকে আসলে অনেক সময় দিতে হয়েছে, অনেক স্লিপ ছাড়া নাইটসগুলো আমাকে কাটাতে হয়েছে, আমাকে জাস্ট প্র্যাকটিস করতে হয়েছে। সো ইভেন্টের আগেও ঠিক তাই, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়েছে। না, আমি কোনো রাউন্ডে নার্ভাস ফিল করিনি। আমি শুধুমাত্র আমাদের স্টেজ পারফরমেন্সের দিন নার্ভাস ফিল করেছি। প্রত্যেকটা রাউন্ড আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি জানি আমি এটা ভালো করব, বিকজ ডান্স রাউন্ড ছিল বা কথা বলার রাউন্ড ছিল, প্র্যাকটিস রাউন্ড ছিল। আমি সবসময় টাইম মতো গিয়েছি। আমাদেরকে 6টায় নামতে বলতো ব্রেকফাস্টে। আমি সবসময় 4:30 ঘুম থেকে উঠে যেতাম। আমি 5:30টার মধ্যে রেডি হয়ে যেতাম, মেকআপ করতাম। আমি তারপরে নিচে নেমে ছবি টুবি তুলে আমি ঠিক 6টার মধ্যে ব্রেকফাস্ট কর্নারে থাকতাম। তারপরে আমি আবার রুমে আসতাম ব্রেকফাস্ট শেষ করে, আবার আমি লুক চেঞ্জ করতাম। এরপর আমি অন্যান্য অ্যাক্টিভিটিসে যেতাম। তো এগুলো নিয়ে আমার কোনো প্যারাই ছিল না, কারণ যেহেতু মিডিয়াতে কাজ করি ইতিমধ্যেই আমার এই মানে গ্রুম আপগুলো আছে যে আমি ঘুম থেকে উঠতে হবে, আর্লি মেকআপ করতে হবে, যেতে হবে, কাজ করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। আমি এগুলো নিয়ে কোনো প্যারা খাইনি সত্যি কথা বলতে। এবং কথাবার্তার দিক থেকে আমাদের অনেকগুলো ইন্টারভিউ ছিল, ক্লোজ ডোর ইন্টারভিউ, দেন কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড, দেন হচ্ছে অ্যাপটিটাইট টেস্ট, যে আমার আসলে মানসিক স্থিতিশীলতাটা কেমন বা আসলে আমি কীভাবে দুনিয়াকে দেখি। এই ব্যাপারগুলোতে আমি আসলে কখনোই নার্ভাস হইনি। বা যখন আমার ইভেন্টটা শুরু হয় তখন আমি খানিকটা ভয় পাচ্ছিলাম, বিকজ লাইক ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল স্টেজে পারফর্ম করতে যাচ্ছি। এটা আসলে সেম না, এমন না যে এখানে একটা ভুল করলে মানুষ বলবে তমা ভুল করেছে, মানুষ বলবে দেখো বাংলাদেশ ভুল করেছে। এমনি আসলে বাংলাদেশ প্যাজেন্ট পাওয়ার হাউস কান্ট্রি না, এমনি সবাই একটু দেখা যাচ্ছে ও আচ্ছা বাংলাদেশ পার্টিসিপেট করেছে। ইভেন অনেকে বাংলাদেশ বলতে পারে না, তারা অনেক ভাঙা ভাঙা ভাষায় বলে। তো আমার জন্য এটা অনেক প্রেশারের ছিল। আর যাই হয়ে যাক, কেউ যেন না বলে বাংলাদেশ পারফর্ম ভালো করছে না, নামটা যেন। আমার আসলে উপস্থাপনা থেকে জার্নি শুরু ব্যাপারটা খানিকটা সত্য খানিকটা মিথ্যে। আমি ছোটোবেলায় চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছি, নাচ করেছি এবং বিজ্ঞাপন করেছি। বাট হ্যাঁ, পরবর্তীতে উপস্থাপনা আমাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। আমার অনেকদিন ধরেই শখ ছিল যে আমি কোনো একটা বিউটি কন্টেস্টে যাব টু প্রুভ মাইসেলফ, অ্যান্ড আমার কিছু গোল ছিল সেই গোলগুলোকে ফুলফিল করার জন্য। বিকজ ক্রাউন এমন একটা জিনিস যেটা আপনি একবার যদি হোল্ড করেন আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। সো একটা প্ল্যাটফর্ম পান, আপনি একটা গ্লোবাল রিকগনাইজেশন পান। সো আমার কাছে মনে হচ্ছে মেবি আমার এই জার্নিটা এখন আরেকটু সহজ হয়ে উঠবে, আমি এখন আরও ভালোভাবে কাজ করতে পারবো, আমি যেটা চেয়েছি সেটা হয়তো এখন ফুলফিল করা সম্ভব হবে। আপনি যে পোশাকের নিয়ে একটা বাধ্যকতা ছিল, এই ব্যাপারটা আপনি কীভাবে মানানসইভাবে চলবেন? দেখুন, আমি যখন পার্টিসিপেট করি আমি ডে ওয়ানে বলে দিয়েছিলাম যে আমি সুইমস্যুট রাউন্ডে একটা ফুল সেট পরতে চাই, এবং যদি এটা সম্ভব না হয় তাহলে আমি স্কিপ করতে চাই। এবং আমার অর্গানাইজার ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল, তারা বলেছিলেন যে সুইমস্যুট রাউন্ডে তুমি যেটাই পড়তে চাও কোনো সমস্যা নেই, তবে তুমি যদি পার্টিসিপেট না করো সেটা একটা সমস্যা। এবং এখানে দেখুন, আমরা গত বছরের মিস ইউনিভার্সে দেখেছি যে অনেক দেশের মানুষেরা ফুল স্যুট পরেছেন, হয়তো তারা উইনার হননি, হয়তো তারা টপ 30-তে যেতে পারেননি, বিকজ আসলে সেটা তো অনেক বড় প্যাজেন্ট ছিল, বড় বিশ্বের সব থেকে বড় প্যাজেন্ট। সো আমার প্যাজেন্ট্রিতে আসলে সুইমস্যুটে আমি জানি না আমার মার্ক কতটুকু পেয়েছি বা কতটুকু কেটেছে, বাট আমি সবসময় ডে ওয়ান থেকে চেষ্টা করেছি যে আমি সুইমস্যুটের মার্কটা একেবারেই পাবো না, আমি জানি। সো অন্যগুলো দিয়ে আমাকে কম্পিট করতে হবে, অন্যগুলো দিয়ে আমার নিজেকে আসলে স্ট্যাবল করে তুলতে হবে। দ্যাটস ওয়াই আমি সেখানে অনেক ফোকাস করেছি। এবং আপনারা যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন সুইমস্যুট রাউন্ডে কিন্তু আমি অনেকগুলো মুভস ট্রাই করেছি। প্যাজেন্ট্রি মিনস কিন্তু এটা না যে আপনার অনেক আপনাকে দেখতে সুন্দর হতে হবে, অনেক লম্বা হতে হবে, অনেক শুকনো হতে হবে। হ্যাঁ, অবশ্যই বিউটি একটা ম্যাটার, বিকজ বিউটি উইথ ব্রেন বলি। বাট ইফ ইউ হ্যাভ দ্য ব্রেন দেন অনেক সময় বিউটি খুব একটা দরকার হয়ে ওঠে না। বিকজ দেখুন, তাহলে যদি এতই প্যাজেন্ট্রি মানে ফর্সা সুন্দর লম্বা হতো, তাহলে কোটি আইভরির মতো একটা মানুষ এত মিস ইউনিভার্সের এই 2025 সিজনে এত বেশি ভাইরাল হতো না, বা বিশ্বজুড়ে এত এত টপ মডেল ব্ল্যাক স্কিনের হতো না। পরবর্তী পরিকল্পনা কি, কোনো সিনেমা বা? আমি জানি না কেন আসলে প্যাজেন্ট্রি মানে আপনারা মনে করেন যে একজন প্যাজেন্ট কুইনকে সিনেমাই করতে হবে। মেবি অনেকের ইচ্ছা থাকে, অনেকে করে, বাট দেখুন আমি সিনেমার অফার তো আগে থেকে পেয়ে এসেছি। এমন তো না যে আজ ক্রাউন পড়েছি দেখে আমার কাছে সিনেমার অফার আসবে। সিনেমার অফারের ক্ষেত্রে আমি বরাবরই যেটা বলেছি আমি সেটাই বলবো, যে আমি আসলে কমার্শিয়াল সিনেমার মানুষ না। তো বাণিজ্যিকভাবে যে সিনেমাগুলো হচ্ছে এই ধরনের সিনেমায় আমাকে কখনোই দেখতে পাওয়া যাবে না।
উপস্থাপনা করে এসেছি, উপস্থাপনাই করব, কারণ এটা হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটার। আর যদি বলেন যে স্পেশাল কী করব, তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করব, বিকজ আমার অ্যাডভোকেট ছিল যে আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করব। আমি সবসময় বলে এসেছি যে আমি সেই মানুষদের কণ্ঠ হতে চাই যারা কথা বলে না, গ্রামের সেই মেয়েদের জন্য আমি কাজ করতে চাই যারা প্রবলেম ফেস করে। তো আমি তাদেরকে নিয়েই কাজ করব। এবং হ্যাঁ, আমি যে প্ল্যাটফর্ম থেকে এসেছি, আজ এখানে যে প্ল্যাটফর্মে মুকুট পরে আছি, সামনের বছর আমার দেশের মেয়েদেরকে সেই প্ল্যাটফর্মে পাঠাতে চাই। এটাই আপাতত আমি করতে চাই। হ্যাঁ, এটা সত্য যে আমরা একটা ডাইভার্সিটি এডিশনের মধ্যে ছিলাম, ডাইভার্স কালচার। অ্যান্ড আমাদের ট্রেনার ছিলেন মিস্টার মাথু ফ্রম ফিলিপিন। মিস্টার মাথু ফিলিপিনের খুবই রিনাউন্ড অ্যান্ড ওয়েল ট্রেন্ড ডিজাইনার, অ্যান্ড উনি একজন ভালো প্যাজেন্টরি কোচও অবশ্যই। তো মিস্টার মাথু সবসময় আমাদেরকে সেফ ফিল করেছেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের হোস্ট অ্যান্ড ডান্সার মিস সফিয়া ইন্দোনেশিয়ান একজন মানুষ, সেও একজন প্যাজেন্ট কুইন বাদাও। অ্যান্ড সেও আমাদেরকে আসলে খুব সেফ ফিল করিয়েছেন, হোমলি ফিল করিয়েছেন। আর আমার কন্টেস্ট্যান্ট ফ্রম ফিলিপিন, ফ্রম জাপান, ফ্রম নেপাল টু ইন্ডিয়া টু থাইল্যান্ড, সবাই অনেক 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 সাপোর্টিভ ছিল। অ্যান্ড আমি সব থেকে বেশি মিস করব আমাদের সব থেকে খুদে একজন পার্টিসিপেট ছিল ফ্রম ফ্রান্স, তাকে। অ্যান্ড আমাদের খুব বয়োজ্যেষ্ঠ একজন পার্টিসিপেট ছিল ফ্রম সাউথ আফ্রিকা, কেনিয়া থেকে মানুষ ছিল, নাইজেরিয়া থেকে মানুষ ছিল। সো তাদের সাথে খুব সুন্দর সময় কেটেছে। এবং হ্যাঁ, আমি অনেক অনেক কালচার শিখেছি, অনেক ডাইভার্সিটি আমার মধ্যে এখন এসেছে। কোনো দেশের পার্টিসিপেটকে দাওয়াত দিয়েছেন কিনা দেশে আসার, বাংলাদেশ আসার জন্য? আমি সবাইকে বলেছি, সত্যি কথা যেটা, আমি সবাইকে বলেছি যে ইউ শুড ভিজিট মাই কান্ট্রি বিকজ উই হ্যাভ দ্য লার্জেস্ট সি বিচ। সো সবাই আসলে একটা জিনিস বলেছে, আমরা বাংলাদেশে কেন আসবো, বিকজ উই হ্যাভ জামদানি, আমাদের সি বিচ আছে, আমাদের সুন্দরবন আছে, তুমি আসো। সো তারা বলেছে হয়তো কখনো আসতে পারে, তারা আর যদি আসে তাহলে ডেফিনেটলি আমি সেটা আপনাদেরকে জানাবো। আচ্ছা, আপনি যদি একটু জানতে চান যে যখন তাদের সাথে কথা বলেছেন, এমন কাউকে পেয়েছেন যে বাংলাদেশ নামটা শুনেনি বা চিনতে পারিনি? হ্যাঁ, আমার ঠিক মনে নাই কোন পার্টিসিপেট, বাট আমার মনে আছে যে একজনকে যখন আমি বলছিলাম যে আই এম ফ্রম বাংলাদেশ, তখন সে বলতেছিল বা বা তো আমি তাকে আসলে অনেক চেষ্টা করাছিলাম যে বাংলাদেশ, অ্যান্ড তারা খুব সুন্দরভাবে বলছিল। তবে একটা চ্যালেঞ্জ আমি খুব বেশি ফেস করেছিলাম যে সবাই বলতো কি ইন্ডিয়ান, আই এম নট ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম বাংলাদেশ, বিকজ যেহেতু আমরা দেখতে সেম, তো ওদের কাছে আসলে বাংলাদেশ ব্যাপারটা ছিল যে ইন্ডিয়া ইন্ডিয়া, আমি নো আই এম নট ফ্রম ইন্ডিয়া, আই এম বাংলাদেশ, আই এম বাংলাদেশ। এবং যখন উইনার বাংলাদেশ হয়েছে, আমার মনে হয় এখন আর কেউ কনফিউজ থাকবে না। তো অনেক প্রশ্নই করলেন, বাট আমি যদি আসলে আপনাদের সামনে থাকতাম, মানে আমাকে যদি প্রশ্ন করতে হতো সাংবাদিক হিসেবে, তবে আমি একটা প্রশ্ন অবশ্যই নিজেকে করতাম। সেটা হচ্ছে ইতিমধ্যে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হচ্ছে। কিছু ক্ষেত্রে আমি জানি না কেন আমার কাছে বেশ সমালোচনা বলবো না, বাট কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে যে পোস্টগুলো আমার সামনে এসেছে, যে বলা হচ্ছে যে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ক্রাউন আমাদের দেশে এসেছে। এটা নিয়ে আসলে অলরেডি অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার চলছে। সো আমি এই ব্যাপারটা একদম ক্লিয়ার করতে চাই, বাংলাদেশের মিস ক্যাটাগরিতে এর আগে ইন্টারন্যাশনাল ক্রাউন এসেছে, বাংলাদেশের মিস অনলাইন প্রতিযোগিতা হিসেবেও এর আগে ইন্টারন্যাশনাল ক্রাউন এসেছে, এবং মিসেস ক্যাটাগরিতে বাংলাদেশে এর আগে কিন্তু ক্রাউন এসেছে। তবে হ্যাঁ, হয়তো দীর্ঘ সময় পর আরও একবার একটা ইন্টারন্যাশনাল ক্রাউন এসেছে, তবে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনালের প্যাজেন্টের ক্রাউন এদেশে এসেছে। সো এটাই আসলে মিসেস বাংলাদেশ, এবং আমার পেজ থেকে বারবার প্রচার করা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট প্যাজেন্ট, যে প্যাজেন্ট থেকে আমি এসেছি সেই প্যাজেন্ট থেকে প্রথম ক্রাউন বাংলাদেশে এসেছে। সো ডেফিনেটলি এটাও হিস্ট্রি না, এটাও তো একটা অনেক বড় ব্যাপার যে ইন্ডিপেন্ডেন্ট প্যাজেন্ট থেকে প্রথম বাংলাদেশে একটা ক্রাউন এসেছে। সো এইটাই বারবার মিন করা হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল কস্টিউম নিয়ে আমি বলতে চাই, আমার ন্যাশনাল কস্টিউম যে কী হবে, আমরা যেদিন ফ্লাই করি সেদিন রাত দুটোই আমরা জানতে পেরেছি, বিকজ আমাদের কোনো কিছু রেডি ছিল না, অ্যান্ড আমরা অন্য কিছু প্ল্যান করেছিলাম, and সেটা অন্য কিছু হয়েছে। আমরা আমাদের ন্যাশনাল কস্টিউমে বেস্ট হয়েছি, আমরা সেখানেও অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের ন্যাশনাল কস্টিউমের থিম ছিল নকশি কাঁথা। মেয়েরা বুনে থাকে, আপনারা সবাই জানেন, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের মেয়েরা। আমার অ্যাডভোকেসির সাথেও কিন্তু সেটা যায়, ওমেন এম্পাওয়ারমেন্ট। জুট নিয়ে কাজ করেছি, জুট আমাদের দেশের অনেক বড় একটা সম্পদ। আমাদের দেশে কিন্তু জুট দেখা যাচ্ছে শুধুমাত্র বস্তা বানাতে কাজে আসছে, বাট বিশ্বজুড়ে জুট দিয়ে মানুষ অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল গাউনও তৈরি করে। এবং হ্যান্ড স্টিচ, আমি যে গাউনটা পরেছিলাম সেটাকে আমি শাড়ির আদলে বানিয়েছি, কারণ আমার দেশের একটা জাতীয় পোশাক হিসেবে আমরা শাড়ি হিসেবে দেখি। সেই গাউনের আঁচলে কিন্তু আমাদের হ্যান্ড স্টিচ করা হয়েছিল।
এবং আমি এপ্রিলে গিয়েছিলাম এই কম্পিটিশনে। এপ্রিল মানে পহেলা বৈশাখ, তাই আমি পহেলা বৈশাখের থিম নিয়েছি। এবং আপনারা দেখে থাকবেন আমার কানে ছিল মাটির গহনা। মাটির গহনাও কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টকে রিফ্লেক্স করে। এবং দ্য ব্যাক পিস ছিল আমাদের দেশে পয়লা বৈশাখকে ট্রিবিউট করে, কারণ সেখানে আমরা বাঘ এবং প্যাঁচা, বাঘ না সম্ভবত প্যাঁচা এবং বাঘই সম্ভবত, হ্যাঁ প্যাঁচা এবং বাঘকে আমরা ট্রিবিউট করেছিলাম মুখোশ আকারে। এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাক পিসে কিন্তু আমাদের আলপনা ছিল। আলপনা আপনারা জানেন যে বাংলার গ্রামের মেয়েরা আলপনা বিয়ের সময় করে থাকে ঘরের মধ্যে। এবং একই সাথে রিক্সা প্রিন্ট ছিল ব্যাক পিসে। রিক্সা প্রিন্টও আমাদের দেশে নিজস্ব একটা জিনিস। এবং অ্যাট দ্য সেম টাইম পটের গল্প ছিল। প্রাচীনকালে বাংলাদেশের গল্প যখন, ঠিক বাংলাদেশ না, প্রাচীনকালে এই পুরো বাংলার গল্প বলার জন্য কিন্তু পটের চিত্র ব্যবহার করা হতো। সে পটচিত্র ছিল। সো আমার গাউনটা আসলে কারোর থেকে ইন্সপিরেশন পেয়ে বানিয়েছি, এটা হয়তো মনে হতে পারে, বাট আসলে আমরা এর আগে আমি বা আমার ডিজাইনার দেখিনি, বাট পরে যখন আমরা দেখেছি যে পূর্বেও এই ধরনের পয়লা বৈশাখ নিয়ে কাজ করা হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। এবং আমাদের কাছে মনে হয়েছে বা এটা ভালো যে আমরা সেই লিগ্যাসিটা ধরে রেখেছি যে পূর্বেও কাজ করা হয়েছে, এখনও কাজ করা হয়েছে। করার সময় আসলে আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমাদের বেশ কিছু এক্সাম দিতে হয়েছিল, ছবি দেওয়া, কিছু ইমোশনাল ইন্টেলিজেন্সের কিছু প্রশ্ন, আরও কিছু ভিডিওস আপলোড করতে হয়েছিল। তো ওই সময়ে আমি বুঝিনি যে আমি সিলেক্টেড হব, বাট আমি যখন বাংলাদেশ থেকে সিলেক্টেড হই তখন আসলে আমার প্রয়োজন ছিল অনেক মানুষের সাপোর্ট নিজেকে তৈরি করার। ইতিমধ্যে আমার কাছে গ্রুমিংটা ছিল জিয়া দাদার, এবং আমার সবথেকে বড় পাওয়ার পয়েন্ট ছিল হচ্ছে মিসেস বাংলাদেশ এবং আফসানা হেলালি। বিকজ আফসানা হেলালি আপু যদি না থাকতেন আমি অনেক কিছু হয়তো বুঝতাম না। এবং পরবর্তীতে আমি যেই নামগুলো আসলে বলতে চাই, আমার যে মেকআপ আর্টিস্ট ছিলেন নাহিদ আহমেদ, সো উনি ছাড়া আমি কখনোই নিজেকে গ্রুম আপ করতে পারতাম না। কেননা আমরা বিদেশে যে যা করবো সেই সব কিছুর আমরা ট্রায়াল ভার্সন করে গিয়েছি। আমাদের লুক কী হবে, আমরা কিভাবে হাসবো, কোন দিকে তাকাবো, সব কিছু কিন্তু আমার মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ উনি করে দিয়েছেন। শুধু তাই না, একটা অবাক করার বিষয় হচ্ছে আমরা ইভেন্টের দিন অনলাইনে বসে উনি আমার মেকআপ করেছেন। মানে আমি ওনাকে বলছিলাম অ্যান্ড দ্য অনলাইন মেকআপ আর্টিস্ট গোজ টু নাহিদ আহমেদ, বিকজ অনলাইনে উনি ভিডিও কলে আমাকে দেখাচ্ছিলেন যে আপু আপনার চুলটা পেছনে দেন, লিপস্টিকের কালার চেঞ্জ করুন, এবং অন্যান্য পার্টিসিপেটদেরও হেল্প করছিলেন, যে অন্যরাও আসছিল তমা আমার মেকআপটা মনে হচ্ছে একটু ডার্কই হবে। আমি বলতাম ভাইয়া কী হবে, বলছে আপু এটা তাকে করতে বলেন। সো তার জন্য আসলে আমি অনেকটুকু সার্ভাইভ করতে পেরেছি। এবং স্টুডিও পার্টনার হিসেবে স্টুডিও 89 এবং বিহাভ স্টুডিও ছিলেন, তাদের দুজন না থাকলে আসলে আমরা এই যে ট্রায়াল ভার্সনসগুলো করতে পারতাম না। এবং ইতিমধ্যে কিন্তু আমি বলেছি যে আমার ডিজাইনার ডিমা আপু বা সুমাইয়া আপু ফ্রম অ্যালাইনা কুটোর, এরা আমাকে আসলে অনেক সাহায্য করেছে। এবং প্রশাসনেরও ক্ষেত্রে আমার বেশ কিছু সাহায্য নিতে হয়েছে। সো সেই প্রশাসনিক সাহায্য যারা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এবং আমি সবথেকে বড় ধন্যবাদ জানাতে চাই আমার হাজব্যান্ডকে, বিকজ আমার ন্যাশনাল কস্টিউমের ব্যাক পিস রেডি করার সময় তার হাত 4 আঙ্গুল, মানে 2 হাতে 8 আঙ্গুলে ফোসা পড়ে গিয়েছিল, এবং সেটা তাকে ক্যারি করতে হয়েছে। অনেক ওয়েট নিয়ে যেতে হয়েছে আমাদের। সেই ওয়েট সে একা ক্যারি করেছে, বিকজ আমি তো এইভাবে ওয়েটগুলো ক্যারি করতে পারছিলাম না। এবং ওর যে একটা হ্যাসেল চলছিল, ওর অফিস ছুটি নেওয়া বা আমার জন্য ওর ঘুম না হওয়া এবং আমার মেন্টাল ব্রেকডাউনে আমাকে সাহায্য করা, বিকজ আমি তখন মানসিকভাবে খুব দুর্বল ছিলাম, আমি খুব কনফিউজ ছিলাম। সো এদের সবার সাহায্যতে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। খাবার দাবার নিয়ে কোনো প্রবলেম হয়েছিল কি? আই লুজ আ লট অফ ওয়েট বিকজ অফ ফুড। আমি যাওয়ার আগে একটা সেশন নিয়েছি ফ্রম অ্যাস্থেটিক সেন্টার। আমি খুব শীঘ্রই তাদের ব্লগও আপলোড করবো, বাট সেটা আসলে যথেষ্ট ছিল না, বিকজ ওগুলো আসলে দীর্ঘ সময়ের একটা প্রসেস, বিকজ আমি একটু চাবি ছিলাম বা আছি এখনও। বাট থাইল্যান্ডে গিয়ে এই গত 15 দিনে আসলে আমার কিছুই তেমন খাওয়া হয়নি, বিকজ ওখানে হালাল খাবার ছিল না এবং আমরা শহর থেকে বেশ দূরে ছিলাম এবং আমাদের রুম থেকে বের হওয়া নিষেধ ছিল। রুম, প্র্যাকটিস সেশন এবং খাবারের যে জায়গাটা সেটা, এবং সেখানে হালাল ফুড একেবারেই ছিল না। সো এমনও দিন গেছে শুধু ফ্রুটস কিংবা শুধু পানি বা একটা পোস্ট এগ এগুলো খেয়ে থাকতে হয়েছে। বাট ইটস ওকে না, দিন শেষে উই অ্যাচিভ দ্য ক্রাউন, দ্যাটস অল না। আমি ইতিমধ্যে বলেছি যে আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাই। সো ডেফিনেটলি সেটা তো দেশের জন্যই। বাংলাদেশের যে কোনো মেয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে রিচ করতে পারবে যদি তার কাছে মনে হয় সে কথা বলতে চায়, সে যদি নিজের জায়গাকে ডেভেলপ করতে চায়, সে যদি ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। দেখুন অনেক প্যাজেন্ট ছিল আমার চারপাশে, বাট আমি ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনালি চুজ করেছি বিকজ
আমার কাছে মনে হয়েছে আমার অ্যাডভোকেসির সাথে তাদের নামটাও যাচ্ছে। সো যে কোনো মেয়ে এখন থেকে যদি মনে করে যে তারও এরকম একটা প্ল্যাটফর্ম লাগবে, সে আমার কাছে আসবে, আমি তাকে এরকম একটা প্ল্যাটফর্মে পাঠাবো। কারোর যদি মনে হয় ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তাদের প্রপার ট্রেনিংয়ের প্রয়োজন, আমি তাদেরকে সেই ট্রেনিংটা দিব। দেখুন, আমি তো সব কিছু পারি না, বাট আমি যা পারি আমি তা দিয়ে বাংলাদেশের মেয়েদেরকে সাহায্য করতে। উইনার হওয়ার পর আসলে আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া তো আগে থেকে ছিল যে উইনার হলে এটা পাবে। সো ফার্স্টের দিকে আমি একদম সেগুলো নিয়ে ভাবিও নি। আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে উইনার তো হব না, কি পাবো না পাবো কে জানে। বাট উইনার হয়েছি যখন, তারপরে এখন আমি একজন গ্লোবাল রিপ্রেজেন্টেটর অফ মাই প্যাশন, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি অগাস্টে অগাস্টে ফিলিপিন্সের সব থেকে বড় ফ্যাশন শো, সেই ফ্যাশন শোতে আমি শো স্টপার হিসেবে যাচ্ছি। দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক থাকে, ভিসা পাই, যেন যেতে পাই। সো সেটা আমি পাচ্ছি, এবং একটা প্যাজেন্টরি হিল কোম্পানি ট্রেন্ডি ক্রিয়েশন তাদের গিফট পাচ্ছি, এবং তাদের ব্র্যান্ড ফেস হচ্ছে ফর 1 year। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নেক্সট ইয়ার এপ্রিলে আমরা ভিয়েতনাম যাচ্ছি আমাদের পরবর্তী সেশনের কুইনদেরকে অ্যাকসেপ্ট করার জন্য, বা তাদেরকে আসলে ক্রাউনিং করানোর জন্য। সো আপাতত এই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি। এগুলোর ব্যতীত যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমরা বর্তমানে গ্লোবালি কাজ করার সুযোগ পাচ্ছি। প্রচণ্ড ফ্যাশন শোজ গ্লোবালি ইতিমধ্যে আমার কাছে এসেছে, বাট আমি আমার দেশে আসলে অ্যাঙ্করিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ চাইলেও তো প্রতিদিন দেশের বাইরে গিয়ে বিভিন্ন শো করা ফিজিবল হয়ে ওঠে না। উই অল হ্যাভ আ ফ্যামিলি, না? আমি একজন ম্যারিড পার্সন, আমার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে। বাট হ্যাঁ, আমি একজন গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছি, দ্যাটস অল ফর মি রাইট নাও। হ্যাঁ, ইটস সো বিগ। আমি যে মুকুটটা পরেছি এটা আসলে অনেক বড়। আমি বাংলাদেশ থেকে যেই মুকুটটা নিয়ে গিয়েছিলাম সেটাও অনেক বড় ছিল, এবং সেটা নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল। বাট এই মুকুটটা সেটা থেকে 4 গুণ বড়, এবং এই মুকুটটা পুরোটাই হচ্ছে ব্লু সাফায়ার দিয়ে করা, এবং এর সাথে সাথে আই থিঙ্ক ময়সোনেট অর আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরি করা। বা যেহেতু এটা ব্লু সাফায়ার দিয়ে করা, সো এটা অনেক হেভি অ্যান্ড কস্টলি, এবং আমাকে এটা খুব যত্ন সহকারে রাখতে হবে। এটা পেইন আছে, বাট এটা অ্যাচিভ করার পেইন আরও বেশি। সো দুটো আসলে ভাইস ভার্সা, এখন আমার কোনো কিছু মনে হচ্ছে না।